হ্যাঁ, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো স্থানাঙ্ক জ্যামিতি আমরা কিন্তু শেষ করে ফেলছি। আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাইতে, এবং আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের এসএসসি তে এই স্থানাঙ্ক জ্যামিতিতে আর কোনো টপিক বাকি নাই যেটা আমি বুঝাই নাই। সবগুলা টপিক আমি বুঝাইছি, চেষ্টা করছি। বাকিটা তোমরা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করছো বা বোঝার চেষ্টা করছো সেটা তোমাদের উপর নির্ভর করতেছে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন কনসেপ্ট সব শেষ, টপিক সব বোঝানো শেষ, এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে সৃজনশীল করা। তো অ্যাজ ইউজুয়াল আমি যে কথাটা বলি, ম্যাথ সবাই পারে। একটা ম্যাথ তুমি ভালো করে বুঝে ফেলবা, কনসেপ্ট বুঝে ফেলবা, একটা ম্যাথ করার সিস্টেম বুঝে ফেলবা, 100 ম্যাথ তোমাকে পারতে হবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের 23 নাম্বার সৃজনশীল। এই সৃজনশীল অথবা এই সৃজনশীলের অনুরূপ সৃজনশীল বোর্ডে আসতেই থাকে। অর্থাৎ তোমাদের বোর্ডে যত সৃজনশীল আসে 80% এই সৃজনশীলের অনুরূপ। 80% বলে ভুল হবে, ধরো 100%। এখন প্রশ্নটা আমরা একটু দেখি এবং কিভাবে সলিউশন করবে স্টেপ বাই স্টেপ সেই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবা। এটা যেহেতু আমাদের করা প্রথম সৃজনশীল, এরপরে তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমি টেস্ট পেপার বাছাই করে আরো কিছু সৃজনশীল করাবো যদি প্রবলেমেটিক মনে হয়। এই সৃজনশীলের প্রশ্নটা যদি পড়ো তাহলে তোমাকে এ বি সি ডি 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এবং এই 4টা বিন্দু হচ্ছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। অর্থাৎ একটি চতুর্ভুজের 4টি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে। প্রথম ক নাম্বার যে কোশ্চেন সেটা তোমাকে বলছে বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। খ নাম্বারে এ বি সি ডি চতুর্ভুজের প্রকৃতি বের করতে বলছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটার মধ্যে তুমি 3 স্টার দিয়ে রাখো, কারণ এই টাইপটা সামনে অনেক বেশি আসবে। সেটা হচ্ছে আমাদের চতুর্ভুজটা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা উপরের দিকে যাব আস্তে আস্তে। প্রথম ক নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করা যাক। ক নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যারা তৃতীয় চ্যাপ্টার ভালো করে ক্লাসটা দেখছো সেখানে ঢাল রিলেটেড যত কথা বলছি তুমি কি জানো, সরল রেখার ঢাল এম হচ্ছে tan থিটা। তাহলে আমি কি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু সরল রেখার ঢাল এম, tan থিটা ইকুয়াল টু এম, অথবা এম ইকুয়াল টু tan থিটা। অর্থাৎ কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরল রেখার ঢাল বলে। সংজ্ঞাটা এমন ছিল। কোশ্চেন হচ্ছে ঢাল বের করা। বিডি রেখার ঢাল বের করা আমার জন্য কোনো ব্যাপারই না। কেন ব্যাপার না? বি এবং ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বি এর স্থানাঙ্ক হচ্ছে 8,8। এটা কার স্থানাঙ্ক? বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কত বলা আছে? 1,1। বি এবং ডি, বি বিন্দুর স্থানাঙ্ক 8,8, ডি বিন্দুর স্থানাঙ্ক 1,1। তাহলে ঢাল কি হবে? ঢাল তুমি কি জানো? কোটি দ্বয়ের অন্তর y2 y1 ডিভাইডেড বাই x2 x1। কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর ইকুয়াল টু 8 1 ডিভাইডেড বাই 8 1। সো তুমি বুঝতেই পারতেছো 7/7 মানে হচ্ছে 1। তাহলে সরল রেখার ঢাল পাইছি আমরা 1। এত বা তাহলে tan থিটা ইকুয়াল টু 1। tan কত ডিগ্রির মান? 1। তোমরা ত্রিকোণমিতি থেকে তো এটা দেখছো, tan 45 ডিগ্রির মান 1। তাহলে tan থিটা 1 এর পরিবর্তে লেখা যায় tan 45 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কাজ শেষ। এটা সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে এবং কোণের মান 45 ডিগ্রি। যদি স্থূল কোণ উৎপন্ন করত তাহলে আমার এইখানে অ্যানসারের মান আসতো, ঢালের মান আসতো প্রথমত ঋণাত্মক, এখানে থিটার মানও আসতো ঋণাত্মক। আমি 180 থেকে থিটাটাকে বাদ দিতাম, আমি সুন্দর একটা স্থূলকোণ পেয়ে যেতাম। কাজ শেষ। ওইটা আসে, ওইটা প্রায়ই আসে। এই ছিল তোমার ক নাম্বার, বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। একদম সিম্পল, জাস্ট ম্যাথটা করবা আর 2 নাম্বার তুলো। এরপরে আমরা খ নাম্বার নিয়ে কথা বলবো। খ নাম্বারে তোমার এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি জানতে চাইছে। এই খ নাম্বার অ্যান্সার করার জন্য তোমার চিত্র লাগবে না। এবিসিডি চতুর্ভুজের প্রকৃতির জন্য তোমার চিত্র লাগবে না। কেন? আমরা দেখে আসছি এবিসিডি চতুর্ভুজের প্রকৃতির জন্য আমরা এবি এর দৈর্ঘ্য বের করব, বিসি এর দৈর্ঘ্য বের করব, সিডি এর দৈর্ঘ্য বের করব,
এডি এর দৈর্ঘ্য বের করব। তুমি যদি একটু বিষয়টাকে রিয়ালাইজ করতে চাও তাহলে সিম্পল ভাবে একটা চিত্র এঁকে দাও। এই হচ্ছে আমার এবিসিডি চতুর্ভুজ। জাস্ট নিজে বোঝার জন্য, এবিসিডি চতুর্ভুজে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4,13, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,8, সি বিন্দুর স্থানাঙ্ক আছে 13 -4 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। এইটুকু চিত্রের মধ্যে কাজ হয়ে যাবে, এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি হয়ে যাবে এইটুকু চিত্রের মধ্যে। তাহলে প্রথম হচ্ছে তুমি চতুর্ভুজের বাহুগুলার দৈর্ঘ্য বের করো, কারণ চতুর্ভুজের বাহু যদি সমান হয় তাহলে বর্গ অথবা রম্বস, বিপরীত বাহু সমান হইলে সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। তাইলে এইখানে এবি, এবি, বিসি, সিডি, এডি আমি সিরিয়াল বাই লিখছি, তাহলে সিরিয়াল বাই বের করবা। বাহু বের করার সূত্র কি? চতুর্ভুজ যে কোনো সরল রেখার একদম, এটা কি 11.1 এর সূত্র, প্রথম সূত্র, সেটা কি এক্স মানে ভুজদ্বয়ের অন্তর x1 - x2 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হচ্ছে y2 - y1 হোল স্কয়ার। বাস সরাসরি সূত্র বসাইতে থাকো। এ বি, এ বিন্দুর ভুজ কত? -4, এইখান থেকে বাদ যাবে বি বিন্দুর ভুজ, বি বিন্দুর ভুজ কত? -8 হোল স্কয়ার। মাইনাস আসলে আসবে, অনেকে চিন্তা করে 8 থেকে 4 কে বাদ দিব তাহলে আমার মাইনাস আসবে না। মাইনাস যদি আসে, মাইনাস আসবে খাতায়, মাইনাস কি তোমার মাথায় থাকবে? থাকুক না খাতায়, মাইনাস আসবে, বর্গ করে দিব ধনাত্মক মান, সো মাইনাস তো এত টেনশনের কিছুই নাই। প্লাস কোটিদ্বয়ের অন্তর, তাহলে এখানে কোটি হচ্ছে 13 মাইনাস এই হচ্ছে 8 হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, ক্যালকুলেশন 8 আর 4 হচ্ছে 12, আর এখানে তাহলে এখানে কত পাচ্ছে আমি একটু রাফ করি, 12 স্কয়ার প্লাস এখানে 13 থেকে 8 গেলে হয় 5 স্কয়ার, তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে কি 144 প্লাস 25, এটা হবে 169, রুট ওভার 169 মানে হচ্ছে 13। তোমরা করে দেখো, এটা হচ্ছে 13 একক। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি কত? 13 একক। সবগুলা বাহু তো পাই নাই, মাত্র একটা বাহু পাইছি এবি। তাহলে তুমি অনুরূপ সূত্র বসাইতে থাকো, বিসি বের করো। বি বিন্দুর ভুজ 8 - সি বিন্দুর কোটি 13, 8 - 13 হোল স্কয়ার প্লাস বি বিন্দুর কোটি 8 মাইনাসে মাইনাসে প্লাস সি বিন্দুর কোটি হচ্ছে 4 হোল স্কয়ার ইকুয়াল টু 13 থেকে 8 গেলে 5, 8 আর 4 12, একই ক্যালকুলেশন আসতেছে, তার মানে 13 একক। এবার সিডি এর দৈর্ঘ্য বের করো। সি বিন্দুর কোটি ভুজ হচ্ছে 13 মাইনাস ডি বিন্দুর কোটি 1 হোল স্কয়ার প্লাস সি বিন্দুর কোটি হচ্ছে -4 মাইনাস ডি বিন্দুর কোটি হচ্ছে 1 হোল স্কয়ার। এই তাকাইলেই বোঝা যায়। তাহলে 13 থেকে 1 গেলে 12 স্কয়ার আর -4 -1 এ 5 স্কয়ার, 12 স্কয়ার 5 স্কয়ার করলে 13 হয়, এটাও পাচ্ছি। এইবার এডি বের করো। এডি, তাহলে এ বিন্দুর ভুজ হচ্ছে -4, ডি বিন্দুর ভুজ হচ্ছে 1, তাহলে 4 -4 -1 হোল স্কয়ার প্লাস এ বিন্দুর কোটি হচ্ছে 13 মাইনাস ডি বিন্দুর কোটি হচ্ছে 1 হোল স্কয়ার ইকুয়াল টু সেম ক্যালকুলেশন, সেম -5 হোল স্কয়ার এবং 12 হোল স্কয়ার, 5 স্কয়ার 12 স্কয়ার হচ্ছে 13 বর্গমূল। কাজ শেষ। এখন এইখান থেকে আমি কি দেখতে পারতেছি? সবগুলা বাহুর দৈর্ঘ্য সেম পাইছি। দেখো আমি একটু ইন্ডিকেট করি, দেখো 13 13 13 13, সবগুলা বাহুর দৈর্ঘ্য আমি একই পাইছি। তাহলে আমার যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হয়তো বা বর্গ হবে অথবা রম্বস হবে। এখন তোমাকে একটু কর্ণ বের করে দেখতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করো। একটা কর্ণ হচ্ছে এসি, একটা কর্ণ কি এসি, আরেকটা কর্ণ হচ্ছে বিডি। তাহলে কর্ণ এসি এবং কর্ণ বিডি এর দৈর্ঘ্য বের করি ইকুয়াল টু, তাহলে এসি এর দৈর্ঘ্য যখন বের করবা রুট ওভার এ বিন্দুর ভুজ হচ্ছে -4, সি বিন্দুর ভুজ হচ্ছে -13, -4 -13 হোল স্কয়ার প্লাস এ বিন্দুর কোটি হচ্ছে 13 মাইনাস সি বিন্দুর কোটি হচ্ছে 4, তাহলে মাইনাসে মাইনাসে +4 হোল স্কয়ার ইকুয়াল টু, কর্ণটা করলে কত আসে? -4 -13 হোল স্কয়ার প্লাস 13 মাইনাসে মাইনাসে +4 হোল স্কয়ার। এটা একটু ক্যালকুলেটরে নাও। এটা ক্যালকুলেটর করলে আসে 17√2। তোমরা ক্যালকুলেটরে করে ফেলো, ক্যালকুলেশন নিজেরাই করতে পারবা। 17√2। এবার বিডি কর্ণটা যদি আমার 17√2 হয়ে যায় তাহলে আমি ধরে ফেলবো বর্গ। তাহলে দেখো 8 - 1 হোল স্কয়ার,
8 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 1 হোল স্কয়ার। হলো না তো, কর্ণ তো সমান হলো না, ইকুয়াল টু, তাহলে এটা কত হবে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, তাহলে দুইটা 7 স্কয়ার, তাহলে 7 স্কয়ার রুটে কাটা 7 ইনটু রুট 2 একক। বাস, তাইলে দেখো ঘটনা হচ্ছে বাহুগুলা সমান, কর্ণগুলা সমান নয়, সুতরাং বর্ণনা তুমি লিখতে পারবা না, এটা একটা রম্বস। কাজ শেষ। এটা আমরা 11.2 তে এটার ডিটেইলস ব্যাখ্যা দেখে ফেলছি। তাইলে কি হবে, যদি কোনো চতুর্ভুজের চারটি বাহু সমান হয় বর্গ অথবা রম্বস, কর্ণ সমান হলে বর্গ, কর্ণ সমান না হলে রম্বস। এখানে তো কর্ণ সমান হয় নাই, সুতরাং এবিসিডি একটি রম্বস। এই কথাটা বলে দেবা, একদম 4 নাম্বার পাবা। আর এখানে এ বি বি সি সি ডি আমি যেভাবে বের করছি তুমি পরীক্ষায় এইভাবেই বের করবা। প্রত্যেকবারের জন্য আলাদা করে সূত্র লেখার কোনোই প্রয়োজন নাই, শুধু শুধু সময় নষ্ট। এরপরে দেখো এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ 3 স্টার যে কোশ্চেন, সেটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ। তাহলে আমি এটা মুছে দেই, তোমাদের তোলা শেষ হয়েছে আশা করি, আমি এটা মুছে দেই। কোশ্চেন হচ্ছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে, এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করে সেই অংশের ক্ষেত্রফল। এখন কিন্তু তোমার চিত্র ম্যান্ডেটরি, তাহলে ক নাম্বার খ নাম্বার ম্যাথ করার জন্য চিত্র দেওয়ার দরকার নাই, তুমি লাস্টে গ নাম্বারে চিত্র দিয়ে দিবা। তাহলে চতুর্ভাগ অঙ্কন করো, এই হচ্ছে এক্স, এক্স অক্ষ। আমার ফ্রি হ্যান্ড চতুর্ভাগ অঙ্কন করতে গেলে সব সময় বাঁকা হয়, আরে অসহ্য। এই হইল একটা, এই হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, মূল বিন্দু 0 0 তোমরা জানো। এ বিন্দু -4, এক্স বরাবর আসবে -4, তাহলে 1 2 3 4, -4 ওয়াই বরাবর দিয়ে দিলাম 13, ওয়াই বরাবর দিয়ে দিলাম 13, তাহলে এই হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক -4, 13। এখন কিন্তু তোমার চিত্র লাগবেই। এরপরে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক +8, তাহলে এই 8, 8, এইরকম একটা জায়গায় ধরো 8, 8, তো এই হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক 8, 8 লিখে ফেলছি। এরপরে আসো সি বিন্দু +13, তো এইটা যদি 8 হয় 13 আরো একটু দূরে হবে, এই হচ্ছে মনে করো এক্স অক্ষ, এই 13, -4 এই জায়গাটাতে দিলাম, এই হচ্ছে আমার সি বিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13, -4। কথা হচ্ছে দেখা যায় কিনা এই সাইডটা, হ্যাঁ দেখা যাচ্ছে হার্ডলি আর কি, সমস্যা নাই, এই সাইডে তো আমার জায়গা লাগবে ম্যাথ করার জন্য। এবার আসো সর্বশেষ ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1। এটা কেমন ধরনের চতুর্ভুজ পাইলাম আমরা, এই যে এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক যার স্থানাঙ্ক 1, 1। চতুর্ভুজটা দেখতে খুবই উইয়ার্ড, মানে দেখতে অত সুন্দর না। এই যে তুমি যদি যোগ করে দাও বিন্দুগুলা, আনফরচুনেটলি এই চিত্রটা একটু ভালো হয়েছে। এটা কিন্তু দেখতে কিন্তু সরল রেখার মতো মনে হলেও এটা কিন্তু একই সরল রেখা না। তোমরা চিত্রটা যত নিখুঁতভাবে অঙ্কন করবা তত সুন্দর হবে। এটা কিন্তু মনে হচ্ছে যে এডি এবং ডিসি একই সরল রেখা, কিন্তু না, একই সরল রেখা না। কারণ আমরা কি দেখে আসছি, এটা একটা রম্বস। তার মানে কি, আমার এই যে এ বিন্দুটা আরেকটু উপরে হবে, এই যে এই দিকে হবে এ বিন্দু, তাহলে চিত্রটা আরো সুন্দর হইতো। ইটস ওকে, চলে, চিত্র এটুকু চলে। এখন কথা হচ্ছে এই দিক থেকে একটু ছোট করে নেই, এই দিক থেকে ছোট করে নেই, কারণ এইদিকে লাগতেছে না, আমি ক্যালকুলেশনের জন্য জায়গা বেশি করে নিলাম। এই হচ্ছে আমার চিত্রটা, হাতে কলমে এইটুকু অঙ্কন করলেই হবে। এবার ঘটনা দেখো, এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করছে, এখানে ত্রিভুজ দুইটা হয়েছে, তোমাকে কোশ্চেনে কিন্তু বলতে পারতো ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ, সেই ক্ষেত্রে কাজ করতাম উপরের অংশ নিয়ে। আবার আমাকে বলছে এক্স অক্ষের সাথে ত্রিভুজ, তাহলে এক্স অক্ষের সাথে ত্রিভুজ হয়েছে এই নিচের অংশ, কারণ এক্স অক্ষের উপরের অংশটা এটা কিন্তু একটা ত্রিভুজ হয় না, এটা হয়ে গেছে 1 2 3 4 5 পঞ্চভুজ হয়ে গেছে। কোশ্চেন কি কি ভাবে আসতে পারে বুঝো, একটা ম্যাথ বুঝো। তোমাকে বলতে পারে প্রথম চতুর্ভাগে যে ক্ষেত্রফল তৈরি করে, তাহলে এই যে প্রথম চতুর্ভাগে পঞ্চভুজ গঠন করছে, 1 2 3 4 5 6 ষষ্ঠভুজ গঠন করছে। তার মানে প্রথম চতুর্ভাগ নিয়ে যদি কাজ করতে বলতো তাহলে এই অংশটুকু আসতো।
যদি বলতো দ্বিতীয় চতুর্ভুজ, চতুর্ভুজ না সরি চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ বললে এইটুকু চলে আসতো, কারণ তোমরা তো জানো দ্বিতীয় চতুর্ভাগ কোনটা। ওকে, আবার আমাদের কোশ্চেনে বলছে এক্স অক্ষের সাথে ত্রিভুজ, তোমাকে বলতে পারে ওয়াই অক্ষের সাথে কতটুকু ত্রিভুজ গঠন করে। সেম বিন্দুর স্থানাঙ্ক দিয়ে এই ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করছে এই অংশটুকু তোমাদের জন্য এইচ ডাব্লিউ দিলাম আমি, এটা তোমরা এইচ ডাব্লিউ করবা যে ওয়াই অক্ষের সাথে কতটুকু ত্রিভুজ গঠন করে সেটা তোমরা পারো কিনা। আমাকে বলছে এক্স অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজ। এখন এক্স অক্ষের সাথে যখন ত্রিভুজ উৎপন্ন করছে তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থাকবে তিনটা, একটা শীর্ষবিন্দু সি, সি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি 13-4, আর দুইটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে ই, এবং এই শীর্ষবিন্দুটার নাম দিলাম আমি এফ। এই ই এফ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি জানি না। আমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করার জন্য তো আমি পদ্ধতি 2 11.2 চ্যাপ্টারে দেখে আসছি। আমার প্রয়োজন হচ্ছে ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক। ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারা মানে ক্ষেত্রফল বের হয়ে যাওয়া। এইবার আসো আমি কি কি করতে পারি, এখন তোমার মাথা খাটাইতে হবে। ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক, প্রথমত বিন্দু দুইটাই আছে এক্স অক্ষরেখার উপর, তাহলে আমি এইখান থেকে একটা জিনিস শিওর, ই বিন্দু এবং এফ বিন্দু দুইটা বিন্দুরই কোটির মান 0। ই বিন্দুরও কোটির মান 0, এফ বিন্দুরও কোটির মান 0, তাহলে মান যা থাকবে সেটা থাকবে ভুজের মান। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারলাম? ই বিন্দু এক্স অক্ষরেখার উপর, এক্স অক্ষরেখার উপর ওয়াই এর মান 0, এফ বিন্দু এক্স অক্ষরেখার উপর, এক্স অক্ষরেখার উপর ওয়াই এর মান 0, তাহলে ই এবং এফ এর কোটির মান জানি। যাক, অর্ধেক ক্যালকুলেশন হয়ে গেল, অর্ধেক রিল্যাক্স হওয়া গেল। আমি যেটা এইচ ডাব্লিউ দিছি এখানে কিন্তু ভুজের মান 0 হবে, কারণ তারা ওয়াই অক্ষকে সেট করছে, ওয়াই অক্ষরেখার উপর ভুজের মান 0 হয়। এবং তারা যেটা দিছে অর্থাৎ আমরা এখন যেটা সলভ করব এখানে এক্স অক্ষরেখার উপর কোটির মান 0। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আসো আমার লাগবে ভুজের মান। কথা হচ্ছে ই বিন্দুতে কোন সরল রেখাটা সেট করছে দেখো তো। এই যে আমি যদি লিখি সিডি সরল রেখা, সিডি সরল রেখা এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করে, তাহলে কি আমি ভুল লিখছি? সিডি সরল রেখা এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করে, সিডি সরল রেখা এক্স অক্ষকে ই বিন্দুতে সেট করে। কথা হচ্ছে সিডি সরল রেখার সমীকরণ আমি বের করব, এক্স অক্ষে ওয়াই এর মান 0 আমি জানি, বসাই দিব, তাইলেই তো এক্স এর মান পেয়ে যাব, কাজ শেষ। এখন সিডি সরল রেখার সমীকরণ কিভাবে পাবো? অতএব সিডি এর সমীকরণ আমি একটু সংক্ষেপে লিখলাম। সিডি সরল রেখার সমীকরণ x - x1, এই যে ডি বিন্দুকে 1 ধরে নিলাম, x - x1 ডিভাইডেড বাই x1 হচ্ছে 1 মাইনাস x2, x2 হচ্ছে 13 ইকুয়াল টু y মাইনাস y1, y মাইনাস y1 কত, কোটি কত 1 ডিভাইডেড বাই y1 মানে 1 মাইনাস y2, y2 হচ্ছে -4, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে +4। দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমি কি তোমাকে 11.4 চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে পড়াই নাই? সেখানে তো পড়াইছি, সেখানে আমি সমীকরণ কনসেপ্ট যেটা দেখাইছি, সেইখানে দুইটা সরল রেখার দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল নির্ণয় না করে সরাসরি সরল রেখার সমীকরণ বের করতে পারি। x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। বাস, কাজ শেষ। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা সমীকরণ পাবো। তাহলে চলো একটু ক্যালকুলেশন করা যাক। x - 1 ডিভাইডেড বাই 1 থেকে 13 চলে গেলে থাকবে -12 ইকুয়াল টু y - 1 ডিভাইডেড বাই 4 আর 1 হবে 5। মোটামুটি কিছু করার নেই, ক্রস গুণ করে দাও। 5x - 5 ইকুয়াল টু -12y মাইনাসে মাইনাসে প্লাস 12 কে 12, এতবা সব বাম সাইডে নিয়ে আসো, তাহলে 5x প্লাস 12y, 5x প্লাস 12y ইকুয়াল টু -5 টাকে ডান সাইডে পাঠাই দেয়। যেহেতু আমি মান বের করব সো একটু কাজ সামনের দিকে এগিয়ে রাখি।
তাহলে -5 যদি ডান সাইডে যায় 12 এর সাথে যোগ হবে, 12 এবং 5 যোগ হলে কত হয় 17, 13, 14, 15, 16, 17। তাইলে দেখো এই সাইডে থাকবে +17। এই হচ্ছে সমীকরণ 1। নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এই 1 নং সমীকরণ x অক্ষে ছেদ করছে, তো তাহলে এখানে বা 1 নং এ x অক্ষে কি বসাবো, x অক্ষে y = 0 বসিয়ে, এর থেকে গুছিয়ে তো আর কিছু হতে পারে না। তাহলে y এর মান যদি 0 বসাও তাইলে দেখো কি পাই। আচ্ছা, এই যে এখানে 12 এর সাথে আমি y লিখি নাই, দেখছো? একটু পরে খেয়াল করতাম না, ম্যাথটা ভুল হয়ে যেত। তাহলে 5x + 12y = 17। y এর মান যদি 0 বসাও তাইলে তুমি কি পাও দেখো তো। y এর মান 0 বসাইলে এইখানে পেয়ে যাবা 5x = এই যে y এর মান 0 মানে পুরো রাশিটাই 0 = 17। এত বা x = 17/5। কাজ শেষ। এই যে দেখো মান পেয়ে গেছি 17/5। তাইলে ই বিন্দুর স্থানাঙ্ক আমি যেভাবে বের করছি ঠিক অনুরূপ ভাবে এফ বিন্দুর স্থানাঙ্কটাও আমাকে বের করতে হবে। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য আমি ফার্স্টে কি লিখব, সেই কথাগুলো কি লিখব। বিসি সরল রেখা এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে বিসি এক্স অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে। লেখা শেষ। যেহেতু বোর্ডে জায়গা কম, একটু হিজিবিজি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। অতএব বিসি এর সমীকরণ আমি কিভাবে পাবো? বিসি এর সমীকরণ পাবো হচ্ছে x - বি বিন্দুর ভুজ কত 8, তাহলে x - x1 ডিভাইডেড বাই x1 হচ্ছে 8 x2 হচ্ছে 13 ইকুয়াল টু y - y1 কত 8 ডিভাইডেড বাই y1 মানে 8 y2 মাইনাসে মাইনাসে +4 y2 হচ্ছে -4 মাইনাসে মাইনাসে +4। এইবার এটা ক্যালকুলেশন করলে আমি পাবো একটা সমীকরণ। তাহলে x - 8 ডিভাইডেড বাই 13 থেকে 8 চলে গেলে কত থাকে -5 ইকুয়াল টু y - 8 ডিভাইডেড বাই 8 আর 4 যোগ করলে হয় 12। এই হচ্ছে ক্যালকুলেশন। এইবার এই সমীকরণটা ক্রস গুণ করলে সুন্দর একটা সমীকরণের রূপ লাভ করবে। আমার নিচে কতটুকু জায়গা আছে আমি দেখতে চাই। হ্যাঁ, একটু নিচে আমি জায়গা বাড়ালাম। এখন আসো আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই। বাম সাইডে আমি তো সমীকরণটাকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে y এর মান 0 বসাইছি, তাই না? বসাইছি না? এইখানে আমার যেহেতু শুধুমাত্র x এর মান হইলেই হবে, আমি লিখে দিলাম সমীকরণ 2। এখন সমীকরণ 2 এ y = 0 বসিয়ে তাহলে দেখো x - 8 ডিভাইডেড বাই -5 ইকুয়াল টু y এর মান 0, তার মানে -8 ডিভাইডেড বাই 12। ক্রস গুণ করে দাও, অ্যানসার মিলে যাবে। তাইলে দেখো এই সাইডে কত আসে 12x মাইনাস 8 বারং কত হয় 84। 8 দুগুণে 4, 8 বারং 84 না, আরে কি বললাম, 8 দুগুণে 16, 6, 8 আর 1 9, 96। 8 বারং 96 ইকুয়াল টু এই যে 5 8 40, মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাবে +40। 5 8 +40। এবার 96 ওই সাইডে গেলে প্লাস হবে। আমি একবারে কাজটা করি, 40 এর সাথে যোগ হচ্ছে 96 ইকুয়াল টু 136 পাচ্ছি। একে ভাগ করতে হবে 12 দ্বারা, ভাগ করে দিলে 11.33 পাচ্ছি। তার মানে দশমিকে চলে আসছে। তুমি চাইলে ভগ্নাংশ অবস্থায়ও রাখতে পারো। অতএব x = 11.333, 11.33। এই যে এখানে যেমন ভগ্নাংশতে রাখছি, তুমি ভগ্নাংশতে রাখো। এবার মান বসায় দাও, x এর মান 11.33। দেখা যাচ্ছে কি? যাচ্ছে।
এইবার দেখো আমার ক্ষেত্রফল নির্ণয়ে আর কোনো বাধা নেই, আমি সকল মান জানি, প্রত্যেকটা মান এখন আমার জানা। এখন আসো, আমি এই অংশ মুছে ফেলতেই হবে, আমার কিছু করার নেই। এখন আমি ক্ষেত্রফল বের করব। আমি চেষ্টা করলাম একই সমীকরণে দুইটা জিনিস দেখানোর জন্য একসাথে। তাইলে দেখো আমার মান বের করা শেষ। আমি এই সাইডটাও মুছে দেই, এই সাইড আর লাগবে না, কাজ শেষ। এগুলা তোমরা তুলে নিলে পারবা। এইবার ঘটনা দেখো, ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম অনুযায়ী ত্রিভুজ ই এফ মানে সিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ সিইএফ এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ই বিন্দুর স্থানাঙ্ক 17/5 0, সি বিন্দুর স্থানাঙ্ক 13 - 4, এফ বিন্দুর স্থানাঙ্ক 11.330, আবার আসবে ই বিন্দুর স্থানাঙ্ক 17/5 ডিভাইডেড বাই 0 বর্গ একক। দেখো তো ঠিক বসাইছি কিনা। 17/5 ইন্টু 0, 13 - 4, এখানে ভুজ হচ্ছে 11.330 এবং 17 0। এইবার আসো, ম্যাক্সিমাম যেহেতু 0, আমার ক্যালকুলেশন সহজ হবে। উপর থেকে নিচে যখন গুণ করব তাহলে 17/5 এর সাথে গুণ হবে -4। যেহেতু আমি ক্যালকুলেটর লাস্টে ইউজ করব, সো আমি এইভাবে রেখে দিলাম -4। এই যে একটা গুণ করা শেষ। এবার এই দুইটার জন্যই +0 +0। এবার নিচে থেকে উপরে যদি গুণ করি -0, এইখানে শুধু একটা গুণ হবে, সেটা হচ্ছে সূত্রের হবে মাইনাস, কারণ আমি নিচে থেকে উপরে গুণ করতেছি। দেখো তাহলে সূত্রের মাইনাস আর আমার গুণ ফলটাও হবে মাইনাস, কারণ -4 × 11 গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে আমি সরাসরি লিখে দিতে পারি +4 × 11.33। এরপরে সূত্রের -0। এই তো কাজ শেষ। এইবার আসো ক্যালকুলেশন করা যাক। হাফ ইন্টু এটাকে কি লেখা যাবে? প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমাকে একটু ক্যালকুলেটর হাতে নিতেই হবে। তাইলে দেখো এটা কি আসে, 17 × 4 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু 13.6। এখানে আসে -13.6, এখানে আসবে প্লাস কত আসে একটু দেখি। প্লাস আসে হচ্ছে 4 × 11.33, 4 × 11.33 ইকুয়াল টু 45.32, 45.32। এইবার এইখান থেকে 13.6 যদি আমি বাদ দিয়ে দেই, -13.6 ইকুয়াল টু 31.72 ইকুয়াল টু হাফ ইন্টু 31.72 ইকুয়াল টু যা পাইছি তাকে আবার 2 দ্বারা ভাগ করে দেই, ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 15.86, 15.86 বর্গ একক। এই হচ্ছে আমার ম্যাথ। এই ম্যাথটাই তোমার তখন করার দরকার, মানে করতেছিলাম আমরা, দেখি এবার অ্যানসারটা মিলছে কিনা। হ্যাঁ, 15 পয়েন্ট তারা ভগ্নাংশ রাখছে, আমি দশমিকে নিয়ে গেছি। এখন কি নিচে দেখা যায়? অবশ্যই দেখা যাওয়ার কথা, একদম ক্লিয়ার দেখা যায়। এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল 23 নাম্বার। এই ছিল তোমাদের সৃজনশীল নাম্বার 23। তাইলে আশা করি বুঝতে পারছো। এখন যে অক্ষকেই সেট করুক, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ, তুমি যদি স্টেপ বাই ভেঙে ভেঙে করো তাইলে কি তোমার পক্ষে পারা সম্ভব না? ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটাই অভিযোগ থাকে, স্যার আমরা হচ্ছে বইয়ের অঙ্ক পারি, সৃজনশীল আসতে পারি না। কেন পারবা না সৃজনশীল? তাইলে তুমি ভালো করে কনসেপ্ট বুঝো নাই। বুঝো, একটা ম্যাথ করো, ওই ম্যাথটার মধ্যে মনোযোগ দাও। আগে দেখো প্রশ্ন কি বলছে, এরপরে দেখো তুমি কি কি জানো। ওই প্রশ্নতে যাওয়ার জন্য তোমার কতটুকু জ্ঞান আছে, কতটুকু কনসেপ্ট বোঝা বাকি আছে বা কতটুকু বোঝা আছে, এগুলার একটা কম্বিনেশন করো। এরপরে তুমি খাতায় লেখো, একটা চিত্র আঁকো, কোথা থেকে কোথায় যাইতে বলছে, কোথা থেকে কোন সমীকরণ আমার লাগবে, বাস কাজ হয়ে যাবে। এরপরে তুমি আস্তে করে দেখবা ম্যাথটা পাইরা যাবা।
ফার্স্টে তো ম্যাথটা বুঝতে হবে কি চাইছে, বুঝাইতে হবে, পরেই না অ্যান্সার আসবে। সো তোমরা মনোযোগ দিয়ে পড়ো, শুধু গদবাদা পড়া পড়ো না, পড়ার মধ্যে অ্যাটেনশন দাও, কি পড়তেছো বোঝার চেষ্টা করো, তাইলে দেখবা একটা ম্যাথ করবা অসংখ্য ম্যাথ পেরে যাবা। সব ম্যাথ কি করে শেষ করা যায়? একটা টেস্ট পেপার কিনলে 3 মাসে সম্পূর্ণ টেস্ট পেপার যে সলভ করা বলি আমরা, আমরা জটিল জিনিসগুলো বেছে বেছে সলভ করি, বাকি যেগুলো পারি ওইগুলো স্কিপ করি। সব টেস্ট পেপারের ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের সব ম্যাথ কি টাচ করা সম্ভব হয়? হয় না তো। তো তুমি কনসেপ্ট বুঝো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আরো সৃজনশীল নিয়ে। আল্লাহ হাফেজ।